মনে মনে মুজিব ভাইকে ভালোবাসলেও সামনে আসতে ভয় পাচ্ছে। সিনিয়র নেতারা তো আসলে সবাই তো ভোটের রাজনীতি বুঝে না, কারণ অর্থাৎ আপনি নির্যাতিতের পক্ষে। অবশ্যই, কারণ আমি মনে করি এটা সবসময় ব্যাড এক্সারসাইজ, মানুষকে দমিয়ে রাখবার। সংসদ সদস্যের ব্যাপারে এলিগেশন আছে কেন্দ্র থেকে। আমি সবসময় দেখেছি আনারস মার্কায় ভোটে দাঁড়ালে সেটির জয় হয়ে যায়। দর্শক, সিসিএনের বিশেষ আড্ডায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আজিম নিহাত। আপনারা জানেন যে আগামী কাল অর্থাৎ রাত পোহালেই প্রথম ধাপে যে নির্বাচন, উপজেলা নির্বাচন, সেই উপজেলা নির্বাচনের কক্সবাজারের 3টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে কক্সবাজার সদর, মহেশখালী এবং কুতুবদিয়া, এই 3টি উপজেলা নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে নানা ধরনের চুলচেরা বিশ্লেষণ হয়েছে, নানা কথা হয়েছে। আমরা কথার যুদ্ধ শুনেছি প্রার্থীদের মাঠে। শেষ পর্যন্ত অর্থাৎ আজকে শেষ দিনে এসে আমরা এমন একজন মানুষের সাথে কথা বলবো এই নির্বাচন নিয়ে, বিশেষ করে সদরের যে নির্বাচন, সদর উপজেলার যে নির্বাচন, সেই নির্বাচনে দুজন হেভিওয়েট প্রার্থী রয়েছেন। এর মধ্যে একজন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক পৌরসভার মেয়র মুজিবুর রহমান, এবং আরেকজন কক্সবাজার পৌরসভার 4 বারের চেয়ারম্যান এবং তিনিও আওয়ামী লীগের একজন বর্ষিয়ান নেতা। এই দুজন প্রার্থীকে ঘিরে দলের মধ্যে যেমন বিভেদ দেখা গেছে, তেমনি মানুষের মধ্যেও নানা উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। কেউ মুজিবকে পছন্দ করছেন, কেউ আফসারকে পছন্দ করছেন। সব মিলিয়ে আগামীকাল আসলে ভোটের মাঠে কি হতে যাচ্ছে সেই বিষয়টি নিয়ে আমরা এমন একজন মানুষকে আজকে আমাদের সাথে পেয়েছি, যার আসলে পরিচয় করিয়ে দেওয়ার মতো তেমন কিছু নেই। তারপরে একটু বলতে চাই, যেখানেই অসহায়দের উপর নির্যাতন, যেখানে অন্যায়, সেখানেই তিনি গিয়ে কথা বলেন, সেখানেই তিনি মানুষের পক্ষে দাঁড়িয়ে যান। সবচেয়ে বড় কথা হচ্ছে কক্সবাজারের যে আলোচিত নির্বাচনগুলো হয় সেখানে তিনি একদম সামনে থেকে নেতৃত্ব দেন। তবে এবার তাকে দেখা যায় নাই। কেন দেখা যায় নাই এবং আগামীকালের যে ভোট, সেই ভোট নিয়ে তার কী চিন্তাভাবনা, সেটি নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে আছেন কক্সবাজারের আওয়ামী লীগের একজন নেত্রী নাজনীন সরোয়ার কাবেরী। তার আসলে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই, তারপরও আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। তিনি আওয়ামী লীগের বলতে গেলে অনেক কিছুই বলা যাবে, তারপরেও তিনি আমাদের কাছে একজন নারী নেত্রী এবং একজন অসহায় মানুষের পাশে থাকা মানুষ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। প্রথমে যেটি বললাম যে আসলে আপনাকে এবারে মাঠে কেন দেখা যায় নাই? আমরা তো কক্সবাজার পৌরসভার যখন নির্বাচন ছিল তখন আমরা দেখলাম যে দিন রাত আপনি খেটে গেছেন, আপনাদের যে দলীয় প্রার্থীকে বিজয়ী করবার জন্য আপনি প্রাণপণে লড়ে গেছেন। এবার আপনাকে কেন দেখা যায় না? আসলে তখন আমাদের দল থেকে একটি প্রতীক পাঠানো হয়েছিল এবং আমাদের উপর নির্দেশনা ছিল। এছাড়াও জাতীয় নির্বাচন প্রাককালীন সময় আমার ব্যক্তিগতভাবে উদ্দেশ্যই ছিল নৌকাকে বিজয় করা, যেন আমরা পুরো জেলায় একটা ইম্প্যাক্ট তৈরি করতে পারি নৌকার পক্ষে। আমি আসলে ছোটোবেলা থেকেই তো আমরা মাঠের রাজনীতি করি এবং ভোটের রাজনীতি করি। আপনি দেখতে পাবেন যে এই যে নৌকায় ভোট হলো, জাতীয় নির্বাচন, মনোনয়ন চেয়েছিলাম, পাইনি। অনেকেই কিন্তু বিদ্রোহী ভোট করেছে, স্বতন্ত্র ভোট যেটিকে বলা হয়, করেছে। এবং আমারও অবকাশ ছিল, যেহেতু আমি একজন সবসময় নিজেকে প্রার্থী হিসেবে প্রস্তুত করেছিলাম মাঠে। কিন্তু মানুষকে এমনভাবে নৌকায় ভোট দিতে শিখিয়েছি, আবার নৌকার বিরুদ্ধেই আমি অবস্থান নেব, আমি সেটি ভাবতে পারিনি, যার ফলে স্বতন্ত্র ভোটেও যায়নি। এবং আমি সবসময় দলীয় নির্দেশনা মেনে চলেছি এবং প্রধানমন্ত্রীকে অনুসরণ করেছি। প্রধানমন্ত্রী সহ পুরো আমাদের সিনিয়র নেতৃবৃন্দ চেয়েছিলেন এবারের উপজেলা নির্বাচন, যেহেতু প্রতীক পাঠানো হচ্ছে না, কোনো ধরনের প্রভাব বিস্তার যেন কেউ না করে। তো নিশ্চয়ই আমাদের মতো ক্ষুদ্রতর কর্মীর জন্য সে নির্দেশনা ছিল না, তবু বিবেকের একটি তাড়না ছিল। মনে হচ্ছিল দুজনেই তো আমাদের সিনিয়র লিডার, তারা নির্বাচন করুক, জনগণ বেছে নেবে। কারণ আমি একজন তৃণমূল কর্মী হলেও কিন্তু আমি মাঠে প্রভাব বিস্তার করতে জানি। সেই প্রভাব বিস্তার যেন না হয়, আমি হয়তো নিজেকে একটু দূরে রেখেছিলাম। আপনি বলছেন আপনি নিজেকে দূরে রেখেছেন প্রভাব বিস্তার থেকে। প্রভাব বিস্তার হবে আপনি মাঠে নামলে, সেজন্য আপনি দূরে ছিলেন। কিন্তু আপনার দলের অন্যান্য নেতাকর্মীরা কি প্রভাব বিস্তার থেকে দূরে ছিলেন? এই যে আজকে আমি এই যে মিডিয়ার সামনে আসার মানেটাই হচ্ছে এই কথাটার জবাব দেওয়া। আমার কোনো ম্যাজিস্ট্রেসি পাওয়ার নেই। আমাকে কোনো অনেকে হাসবে যে আপনি গেলে এমন কি প্রভাব হবে, আপনাকে কি মানা করেছে নাকি? আমাকে মানা করা হয়নি, কিন্তু আক্কেল যেন দেয়া হয়েছে। কিন্তু যাদেরকে মানা করা হয়েছে তারা সেটি মানেননি, তারা এখানে এসে ব্যাড এক্সারসাইজ করছে। জনগণ দেখে সেটি আসলে ধিক্কার দিচ্ছে। কারণ দুজন প্রার্থী ভোট করবে তাদের স্ব যোগ্যতায় এবং দুজনই মোস্ট সিনিয়র। সেই ক্ষেত্রে
আমি দেখতে পেয়েছি একেবারে নিরবচ্ছিন্নভাবে, আমি না, আমরা সবাই দেখতে পেয়েছি একটি সিন্ডিকেট বিশাল একটি প্রভাব বিস্তারের অপচেষ্টা করছে। তারা আপনার যেমন আওয়ামী লীগের সেক্রেটারি মুজিব ভাই ভোট করছেন, মুজিব ভাইয়ের সমর্থকরা কিন্তু খুব সাধারণ, তারা কেউ বলছে না আফসার ভাইয়ের এই দোষ, কিন্তু যে সিন্ডিকেটটি মুজিব ভাইকে বসিয়ে দেওয়ার জন্য, নেতৃত্ব খর্ব করবার জন্য কক্সবাজারকে চেষ্টা করছেন, তারা কিন্তু বিভিন্ন ধরনের খুব বিতর্কিত শব্দ প্রয়োগ করছেন, যেটি আসলে আমাদের জেনারেশন ভালো কিছু দেখতে পাচ্ছে না, এবং আমরা বিতর্কিত হচ্ছি আওয়ামী লীগ। সেজন্যই আসলে আমি ভাবলাম যে এতটা প্রভাবিত কিভাবে করা যায়। আপনি বলছেন যে একটা সিন্ডিকেট কাজ করছে যে এই নেতৃত্ব খর্ব করার জন্য। তাহলে কি আমরা এটা ধরে নিতে পারি যে এই নির্বাচনে যদি মুজিবুর রহমান পরাজিত হন, তিনি যদি বিজয়ী না হন, সেক্ষেত্রে রাজনৈতিকভাবে নেতৃত্বের খর্ব করার যে বিষয়টি বলছেন, উনি হারিয়ে গেলেই কি নেতৃত্ব শেষ হয়ে যাবে কক্সবাজারে? অনেকটুকু নেতৃত্ব তো সৃষ্টি হওয়ার বিষয়, বারবার সৃষ্টি হবে। যেমন আপনার মুজিব ভাই চলে গেলে হয়তো নতুন আরেকজন মানুষ তৈরি হবে, কিন্তু বর্তমান সময়ের জন্য আমি মনে করি মুজিব ভাইকে খুবই দরকার কক্সবাজারে, যেহেতু তিনি পৌর মেয়র ছিলেন এবং তিনি আমাদের জেলা আওয়ামী লীগের সেক্রেটারি হিসেবে দীর্ঘদিন একেবারে তৃণমূল পর্যায়ে এবং মাঠের রাজনীতিতে তার একটি ব্যক্তিত্ব আছে এবং লিডারশিপ যাকে বলে, তার মানে এমন একটি ভয়েস আছে সাধারণ জনগণের জন্য, যে কোনো দুর্বিপাকে কক্সবাজারের যে কোনো ক্রান্তিকালে যে তিনি বললেই ঘুরে দাঁড়িয়েছে মানুষ, তেমন কিন্তু মাঝে একজন দরকার। তো ওনার তো সময় আছে, ওনাকে বসিয়ে দেবার যে অপচেষ্টা, আমি মনে করি ওনাকে ব্যতি রেখে, ওনাকে স্তব্ধ করে, ওনাকে সব দিক থেকে, এটি শুধু উপজেলা থেকে ওনাকে মাইনাস করবার অপচেষ্টা নয়, ইন টোটাল পলিটিক্সকে আপনার বিতর্কিত করবার জন্য এবং মাইনাস করবার জন্য একটি নতুন সিন্ডিকেটের অপপ্রয়াস বলে আমি মনে করি। অবশ্যই আরেকজন মুজিবুর রহমান তৈরি হতে সময় লাগবে। আমরা যেটা দেখেছি, গতবার যে পৌরসভা নির্বাচন, সেই নির্বাচনে তাকে নৌকার মনোনয়ন দেওয়া হয়নি, এবং এরপরে তিনি জাতীয় নির্বাচনে নৌকার মনোনয়ন চেয়েছিলেন, সেখানেও পাননি। তাহলে দলের যে হাইকমান্ড, তাদের কাছে কি মুজিবুর রহমান সম্পর্কে ভালো কোনো বার্তা নেই? না, সেটি নয়। সবসময় যে সবাইকে, ওনাকে তো সেক্রেটারি করা হয়েছে, উনি পৌর মেয়রের আপনার টেনিউর পার করেছেন এবং উনি মনোনয়ন চেয়েছিলেন, দেননি, আপনার নতুন একজন মেয়রকে আপনার নৌকা দিলেন, এবং আমরা সবাই কিন্তু এই চেঞ্জটাকে স্বাগত জানিয়েছি। আমরাও চাই যে নেতৃত্বের বিকশিত হোক। নেত্রী যখন দিয়েছেন নতুন একজনকে, আমাদের দলীয় একজনকে, আমরা সবাই কিন্তু তাকে জিতাবার চেষ্টা করেছি। ইভেন মুজিব ভাই পর্যন্ত, উনি তো চাইলে বিরোধিতা করতে পারতেন, উনি তো চাইলে আপনার চোরা গুপ্তা রুমে বসে বসে আরেকটি সিন্ডিকেট করতে পারতেন, উনি তো চাইলে উনার চাচাতো ভাইয়ের সাথে মিশে ওই যে কি নারকেল গাছ নাকি তাল গাছ, সেই মার্কায় তো উনি কাজ করতে পারতেন, উনি করেননি আসলে, এটি আমার দেখা। এবং উনি আবার দেখেন সংসদ সদস্য প্রার্থিতেও চেয়েছেন, দল ওনাকে হয়তো সেই পদে উপযুক্ত মনে করেননি, ওনাকে মনোনয়ন দেননি, কিন্তু উনি তো বিট্রে করেননি, উনি তো চাইলে তো এখানে আরও স্বতন্ত্র প্রার্থী ছিলেন, সেদিকেও তো যাননি, উনি নিজেও হননি। তো উনি তো নৌকার পক্ষেই ছিলেন, কিন্তু ওনাকে ফেলবার জন্য পুরো একটা সিন্ডিকেট যেভাবে বিনিয়োগ করছে অথবা যে কথাগুলো অপপ্রচার করছে, সুষ্ঠু ভোট করবার মতো মানসিকতা বোধ হয় তাদের নেই। এই সিন্ডিকেটটা আসলে কারা? আমি যদি একটুখানি বলতে চাই যে আমরা মাঠে যখন ভোট হচ্ছিল এই কয়দিন, সর্বশেষ গতকাল তাদের প্রচারণা বন্ধ হয়েছে, এর মধ্যে আমরা সিন্ডিকেট বলতে আসলে কাদেরকে ধরে নিব? আপনি বলছেন যে একটা বিশাল একটা সিন্ডিকেট সমস্ত ধরনের শক্তি প্রয়োগ করে মুজিবুর রহমানকে অসহায় করে ফেলবার জন্য চেষ্টা করছে। এই সিন্ডিকেট আসলে কারা? আপনি কি আইডেন্টিফাই করতে পেরেছেন? আমি তো আপনার কাছ থেকে শুনতে চাই। হ্যাঁ, আমি তো আসলে আমি সবসময় সত্য কথা বলতে পছন্দ করি এবং বলিও, আর আমি এত শাক দিয়ে মাছ ঢাকার মানুষ নই। আমি নিজেই প্রথমে বলেছি যে নির্বাচনকে বেশি বায়াস যেন না করি। আমি তো আবার আমরা ছোটোবেলা থেকে আব্বার নির্বাচন করেছি, মোস্তাক চাচার নির্বাচন করেছি, আমার ভাইদের নির্বাচন করেছি, মহিউদ্দিন ভাইয়ের নির্বাচন করেছি, মেয়র নির্বাচন চট্টগ্রামে,
এবং প্রত্যেকটা জাতীয় স্থানীয় নির্বাচন কিন্তু আমরা খুব ছোটবেলা থেকে কর্মী হয়ে উঠেছি, যার ফলে জানি যে একটা প্রার্থীকে কোন কোন দিকগুলো, কোন কোন বিষয়গুলো তুলে ধরলে সেই প্রার্থীকে তুলে আনা যায়। এবং আমি যদি এক সপ্তাহ আগেও আপনার যে কোনো একজন প্রার্থীর হাল ধরতাম, জয় কিন্তু আজকেই আমি বুঝিয়ে দিতাম, মানে আগামীকাল পর্যন্ত কারো টেনশন করতে হতো না। কারণ আমি জানি, আমি যদিও ক্ষুদ্রতর কর্মী, আমি নেতা নই, কিন্তু আমি জানি এই যে এই ধরনের প্রভাবান্বিত না করবার জন্যই কিন্তু আসলে আশা হয়নি যে নিরবচ্ছিন্নভাবে মানুষ ভোট দিক, যার যোগ্যতায় সে উঠে আসবে। কিন্তু এখানে এসে দেখলাম যে সরকার স্পষ্টতর মানা করেছে সংসদ সদস্যরা যেন এখানে কোনো উপজেলা পরিষদ নির্বাচনে কথা না বলে, স্থানীয় সরকার নির্বাচনে কথা না বলেন। কিন্তু দুঃখজনকভাবে আমাদের কক্সবাজার ৩ আসনের সংসদ সদস্য সাহেব, এবং তিনি কিন্তু আবার আপনার হুইপ, পার্লামেন্টের হুইপ, আমরা তাকে সম্মান করি, কারণ রাষ্ট্র তো তাকে সম্মানিত করেছে। তিনি আবার আপনার রাষ্ট্রের এই ইয়েটি, মানে যে একটা বিধিনিষেধটি তিনি তুচ্ছ তাচ্ছিল্য করে যদি এলাকায় এসে প্রভাবান্বিত করে, তখন তো সাধারণ মানুষও স্তব্ধ হয়ে যায়। মেম্বার চেয়ারম্যানদেরকে যদি বলা হয় যে আমরা বরাদ্দ দেব না তোমরা ভোট এনে দিতে না পারলে, মেম্বার চেয়ারম্যানরাও তো তাদের যে স্বতঃস্ফূর্ত গণতান্ত্রিক অধিকার দেখাতে পারছে না। এভাবে তো গণতন্ত্র চর্চা হবে না। এটা তো প্রধানমন্ত্রীর আরও বেশি কড়া নজরদারি করে আমি মনে করি গোয়েন্দা বিভাগের অ্যাকশন নেওয়া প্রয়োজন, কিন্তু আমরা সেটি কিন্তু দেখি না। আপনার আবার উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষণা দিয়েছিলেন 5 বছর আগে থেকে, একজনকে নাম বলছি না, আমাদের আস্থাভাজন প্রিয়, তাকে ঘোষণা দিয়েছিলেন, কিন্তু তিনি অবস্থা বুঝতে পেরে টালমাটাল প্রত্যাহার করে চলে এসেছেন। তাইলে এখন হুইপ সাহেবের এটা কি পতন নয়? তারপর রামুতে কি করেছে, সেখানে আওয়ামী লীগের প্রার্থী পাচ্ছে না, ওই আপনার এমন একজন প্রার্থীকে আনলেন ইউপি পরিষদের চেয়ারম্যান, উনিও যাকে ভোট দেননি ইউপি পরিষদে উনি প্রার্থী দিয়েছিলেন, তাকে হারিয়ে যিনি আপনার ওই যে অন্য দলের একজন প্রার্থী জিতে এসেছিলেন, তাকে এবার উপজেলা নির্বাচনে উনি দাঁড় করাচ্ছেন। তো এই যে মেসাকার একটা অবস্থা, এখানে এসে আবার উনি মানে হারাবার অপচেষ্টা। আমার কথা হচ্ছে, আমি একটুখানি থামাতে চাই এখানে। আপনি বলছেন যে সংসদ সদস্য আমাদের মাননীয় হুইপ তিনি এসে প্রভাব বিস্তার করছেন। আমরা আসলে কোনো জায়গায় তার পক্ষে প্রচারণায় যেতে বা জনসভায় বা পথসভায় কোনো জায়গায় আসলে আমরা দেখিনি। তাহলে তিনি প্রভাবটা আসলে কীভাবে বিস্তার করছেন? আপনি একটা এলিগেশন, তার বিরুদ্ধে একটা অভিযোগ তুলছেন যে তিনি মেম্বার চেয়ারম্যানদের কাছে নির্দেশনা পাঠাচ্ছেন, খবর পাঠাচ্ছেন যে তাদেরকে বরাদ্দ দেওয়া হবে না। এটার কোনো স্পেসিফিক কি কোনো ইনফরমেশন বা তথ্য বা অভিযোগ বা প্রমাণ আপনাদের কাছে কি আছে? আমাকে তো বিভিন্ন জায়গায়, যেমন খুরুশকুলের কয়েকজন মানুষ আমাকে ফোন দিয়ে বললেন যে আমাদেরকে এভাবে বলা হয়েছে, আমাদের আর করার কিছু নেই। ইভেন আমাদেরকে আরও বড় মানুষ কল দিয়ে কথা বলেছেন। আবার বিভিন্ন চেয়ারম্যানরা বলছে আমাদের আসলে বরাদ্দ বন্ধ হয়ে যাবে। মেম্বারও বলছে যে আমাদের তো কাজ করতে হবে অ্যাটলিস্ট, যার ফলে আসলে আমাদের হাত পা বাঁধা। আপনি দেখতে পাচ্ছেন না, মানে মনে মনে মুজিব ভাইকে ভালোবাসলেও সামনে আসতে ভয় পাচ্ছে। এখন তো মুজিব ভাইয়ের যে অসহায়ত্ব তৈরি করেছে, এতে তো আমি মনে করি যে হিতে বিপরীত হয়ে গেছে। আজকের দিনে দেখলাম যে সব জায়গায় একটি জিনিস এস্টাবলিশ হয়ে গেছে। আমি তো এই ভোটের মাঠে ছিলাম না বস্তুত, যদিও মুজিব ভাইয়ের সাথে আমার একটি আন্তরিক সম্পর্ক আছে আমি কর্মী হিসেবে এবং সরাসরি উনার কমিটিতে একজন হিসেবে, কিন্তু আজকের দিনে এসে উনাকে যে একা করা হচ্ছে এটি বুঝতে পেরেও কিন্তু যারা শিক্ষিত শ্রেণী এবং যারা খুব সাধারণ শ্রেণী, তারা কিন্তু আসলে আনারস প্রতীকের দিকেই বোধহয় বেশি মোড় নিচ্ছে। আচ্ছা, আমরা একটু তাহলে এবার আগামীকাল যে ভোট গ্রহণ হবে সেদিকে যাই। আগামীকাল সকাল 8টা থেকে মূলত ভোট গ্রহণ শুরু হবে, সম্ভবত 9টা থেকে হতে পারে। এখন আমার যেটা প্রশ্ন আপনার কাছে, আপনি যেহেতু এই মাঠে, এই জনপদে একদম পুরখাওয়া সৈনিক বলা যায়, বঙ্গবন্ধুর সৈনিক, আপনি অনেক ছোটোবেলা থেকে রাজনীতির সাথে জড়িত। আগামীকাল যে নির্বাচন, সেখানে প্রথমত দলীয় কোনো প্রতীক নেই, আপনাদের দল থেকে দেওয়া হয়নি। দ্বিতীয়ত এই নির্বাচনটা হচ্ছে ইভিএমের মাধ্যমে। এক্ষেত্রে আপনি কি মনে করেন যে কোনোভাবে কোনো কারচুপির সুযোগ আছে কিনা বা এই ধরনের কোনো আশঙ্কা আছে কিনা? যদি ফেয়ার ইলেকশন এবং ফেয়ার ডিক্লারেশন হয়, সেক্ষেত্রে আগামীকাল
কি ধরনের ফলাফল আসলে আসতে পারে? আমরা একটু কথা বলবো আসলে সমান জায়গা থেকে। একদম আপনিও আপাতত ধরে নিচ্ছি আপনিও ভোটার না, আপনি প্রার্থীও না, ভোটার না, আপনি একজন নাগরিক, আমি একজন সাংবাদিক। আমি আপনাকে প্রশ্ন করছি যে আগামীকাল যদি প্রভাবমুক্ত একটা নির্বাচন হয় এবং ইলেকশনে কোনো ধরনের যদি কারচুপি না হয়, শেষ পর্যন্ত ফেয়ার যদি ডিক্লারেশন হয়, ঘোষণা হয়, সেক্ষেত্রে কি ফলাফল আসতে পারে বা মানুষ আসলে কাকে বেছে নিতে পারে, অথবা আপনার কোনো অবজারভেশন আছে? আমার আসলে যেটি মনে হচ্ছে যে ইভিএম পদ্ধতি অত্যন্ত স্বচ্ছ একটি পদ্ধতি, আমরা যেটি নাকি মেয়র নির্বাচনে দেখেছি। কারণ মেয়র নির্বাচনে কিন্তু শক্ত প্রতিপক্ষ ছিল নৌকার, তারাও কিন্তু অনেক চেষ্টা করেছে এগুলোর কোনো আবার অন্যভাবে প্রভাবিত করা যায় কি না সন্ধান চেয়েছিল। কিন্তু আসলে ইভিএম পদ্ধতি যেভাবে তৈরি হয়েছে স্বচ্ছ, আমাদের এটির উপর বিশ্বাস আছে। সরকার যে সিস্টেমটি দিয়েছে তার জন্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ অনেক সময় ব্যালট নিয়েও অনেক কিছু হয়, প্রভাবিত করা যায়। আমি মনে করি প্রভাবিত তেমন একটি করতে পারবে না, তবে প্রভাবিত এভাবেই যে কোণঠাসা করবার। আমার কথা হচ্ছে সেটি যদি নুরুল আফসার ভাই যিনি নির্বাচন করছেন মোটরসাইকেল প্রতীক নিয়ে, তাকেও যদি কেউ কোণঠাসা করবার চেষ্টা করা হতো, আমি তার পক্ষেই থাকতাম। কারণ অর্থাৎ আপনি নির্যাতিতের পক্ষে? অবশ্যই, কারণ আমি মনে করি এটা সবসময় ব্যাড এক্সারসাইজ, মানুষকে দমিয়ে রাখবার অপচেষ্টা। এবং তারা ইচ্ছে করেই কিন্তু মুজিব ভাইকে কাট করবার একটা চেষ্টা চালাচ্ছে আমি মনে করি, যারাই করছে, নাম প্রকাশ করছি না। আমি সংসদ সদস্যের নাম এজন্যই বলছি কারণ স্পষ্টতর সংসদ সদস্যের ব্যাপারে এলিগেশন আছে কেন্দ্র থেকে, এবং সেই ব্যাপারে আমি দেখেছি আরও যদি প্রমাণ চান যে প্রার্থী মুজিব ভাই কিন্তু এর মধ্যে বেশ বিভিন্ন দপ্তরে প্রধানমন্ত্রীর কাছে, কাদের ভাইয়ের কাছে এবং নির্বাচন কমিশনের কাছে তিনি চিঠি পাঠিয়েছেন যে নির্বাচন চলাকালীন কিভাবে একজন হুইপ এলাকায় এসে বৈঠক করতে পারে অথবা এভাবে প্রভাবিত করতে পারে। প্রভাবিত তো করছেই, প্রমাণ আমি ফেসবুকে দেখলাম যে কিভাবে আপনার ওই যে ভিডিও করে কাট কাট শব্দ করা হচ্ছে, এগুলো তো হাস্যকর। এতে আসলে আমরা তো ওনাদেরকে ভালোবাসি, আমরা তো চাই ওনারা একটু পরিষ্কার থাকুক। আমরা চাই যে যার ক্ষেত্রে আসলে ওনারা যখন নিজেদের জন্য ভোট চেয়েছে সবাই তো তাদেরকে ভোট দিয়েছে না, কেউ তো বিরোধিতা করেনি, ম্যাক্সিমাম ভোট পেয়েছে বলেই তো নির্বাচিত হয়েছে। এবং যারাই ভোটে জিতেছে বিভিন্ন স্তরে তারাই কিন্তু মুজিব ভাইকে আবার ফেলে দেওয়ার অপচেষ্টা। আমি তো এতে বিস্ময় প্রকাশ করছি, কারণ উনি দলের সেক্রেটারি, একটা উপজেলা চেয়ারম্যানের কিন্তু এত বরাদ্দ না, একটা সাধারণ একটা পোস্ট। উনি হয়তো চাচ্ছেন যে এর মাধ্যমে উনি সাধারণ মানুষের সাথে বাকি জীবনে কিছুদিন কাটাবে। জানতে পারি আপনার কাছ থেকে সেটি হচ্ছে, আমরা এই নির্বাচনকে কেন্দ্র করে আপনি যেটা বলছেন যে সবাই আসলে একাট্টা হয়ে গেছে মুজিবুর রহমানকে পরাজিত করবার জন্য, তাকে অসহায় করে ফেলা হয়েছে। তাহলে তিনি তো দলের সাধারণ সম্পাদক, তার পক্ষে কেন জেলা আওয়ামী লীগের সিনিয়র কোনো নেতাকে দেখা যায় নাই? তারাও কি তাকে ছেড়ে গেছেন? সিনিয়র নেতারা তো আসলে সবাই তো ভোটের রাজনীতি বুঝে না, আমি তো তাই বলবো। আর আমি তো শুধুমাত্র যে মুজিব ভাইকে কোণঠাসা করা হচ্ছে বলেই যে মুজিব ভাইকে ভোট দিতে বলা হবে আমি সেটিও বলছি না, আমি এটি আরেকটি কারণ বলছি, অন্যতম কারণ বলছি। তবে আমি তো মনে করি মুজিব ভাইয়ের মতো একটা লিডার গ্রো হওয়া সহজ না, কারণ আমরা বিগত সময়ে দেখতে পেয়েছি মুজিব ভাই ডাক দিলেই আমরা গিয়েছি, মুজিব ভাই একটা মিটিং আয়োজন করলে আমরা সেখানে বসেছি। মুজিব ভাই এই আওয়ামী লীগের কর্ণধার হয়ে গেছে। মুজিব ভাই শুধু আমাদের সহযোদ্ধা না, আমার পিতাদের সহযোদ্ধা ছিলেন। ওনার চাচা বিশিষ্ট আমার রাজনৈতিক নেতা মুজাম্মেল চাচাকে উনি পুরোপুরি অনুসরণ করেছেন, উনি আমার বাবারও সহযোদ্ধা ছিলেন। তাইলে ওনার সাথে অহেতুক কোনো কারণ ছাড়া, ওনার তো কোনো আপনার অভিযোগ দেওয়া হচ্ছে, কোনো সুস্পষ্ট প্রমাণাদি তো এখনও পর্যন্ত কেউ দিতে পারেনি, না কোর্ট না কেউ দিতে পারেনি। তো একটা মানুষ তো যখন একটা দেখেন একটা লিডারের ব্যাড সাইডও থাকবে গুড সাইডও থাকবে, উনি তো আর ফেরেশতা না। এবং উনি কাজ করেন বলেই ওনাকে নিয়ে অনেক ধরনের অবজারভেশন থাকবে, ওনাকে নিয়ে অনেক ধরনের অ্যানালাইসিস থাকবে। নুরুল আফসার ভাই আজকে দেখেন বহু বছর আগে উনি আপনার রিটায়ারমেন্টে চলে গেছে, যার ফলে মানুষ ওনাকে নিয়ে ভাবছে না উনি কী করেছিলেন, উনি সে সময় কি কি সফল ছিলেন নাকি ব্যর্থ ছিলেন, সেই কথা মানুষ ভুলে গেছে। আমরা কিন্তু ওসব কথা বলে কারোর প্রতি বেয়াদবি করতে চাই না,
কারণ আফটারঅল উনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং উনি খুব এখন নিরাপদ জীবনযাপন চায়। ওনাকে জোর করে এনে মানে মুজিব ভাইকে হারানোর জন্য, বিশেষ করে এই যে কক্সবাজার শহরকে অনিরাপদ করবার জন্য, নেতৃত্ব শূন্য করবার জন্য এটি অপপ্রয়াস। কারণ উপজেলা আপনার এই যে পরিষদটা এত বড় পরিষদ নয়, তাদের এত আপনার ছোট একটা জায়গা, ইউনো পর্যন্ত তাদের উপর খবরদারি করে। তো সেখানে কেন এত বড় বড় নেতাদের আসলে চোখ পড়েছে? তারা সেখানে যে কেউ যাক, চুপচাপ থাকুক সবাই, যে ভোট দেন, যাকে খুশি দেন, এরকম একটা ধারায় চলে গেলে হতো না? তো আজকে এই যে আপনি বলছেন আওয়ামী লীগের নেতারা কেন দাঁড়ালো না, কেন দাঁড়াবে? যাদের কাছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে তারা যে কোনো সময় যে কোনো বিপদে ফেলতে পারে, যে কোনো বরাদ্দ বন্ধ হয়ে যেতে পারে, যে কোনো ধরেন কেন্দ্রে কোনো কাজ থাকতে পারে, সেটি থেকে তারা ব্যর্থ হতে পারে। তারাও সুবিধাজনক ভূমিকায় অবতীর্ণ হয়েছে। কিন্তু সাধারণ মানুষ কিন্তু মুজিব ভাইয়ের পক্ষেই আছে। কারণ দীর্ঘ সময় মুজিব ভাইকে করোনা ক্রান্তিকালে এই যে বিভিন্ন সময় মোকা গেছে, বিভিন্ন ঘূর্ণিঝড় গেছে, আমরা দেখেছি মুজিব ভাই একমাত্র আপনার পথের কাণ্ডারে ছিল। আগামীকাল যে ভোট গ্রহণ, কি মনে হয় আপনার? আমি এতক্ষণ আসলে আমরা এতক্ষণ ধরে যে বিষয়গুলো নিয়ে আলাপ করছিলাম, মুজিব ভাইকে অসহায় বানানো হয়েছে, অন্যদিকে নুরুল আফসারের পক্ষে একটা শক্তি আকারটা হয়েছে, সবগুলো বাদ দিয়ে আমরা যদি বলি যে আগামীকাল যে ভোট গ্রহণ, সেখানে আসলে কি ধরনের ফলাফল আশা করেন আপনি? কি মনে হচ্ছে আপনার? আসলে ওনাকে অসহায় করার অপচেষ্টা চলছে মাত্র, ওনাকে তো অসহায় করা যায় না। আমি একটা জিনিস ওনার খুব পছন্দ করেছি, এই দুঃসহ সময়েও কিন্তু উনি কোথাও মানে একটা ব্যাড সাউন্ড প্রয়োগ করেনি। এটিকে আমরা অ্যাপ্রিসিয়েট করি এবং উনি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ তুলে দেননি। তো আমি তো মনে করি ওনার যে এই গুড এক্সারসাইজ এবং এই যে ওনার প্রান্তিক লেভেলের মানুষগুলোর সাথে দীর্ঘদিন একসাথে চলা, অনেক নেতারা তো টেলিফোনেই পাওয়া যায় না, হারিয়ে যান কোথাও কোথাও, এবং অনেকগুলো পিএসরাই ফোন ধরে, কিন্তু মুজিব ভাইয়ের তো ডিরেক্ট ফোন ধরেন, ডিরেক্ট উনি ডাকলে ছুটে আসেন, উনি কোথায় যান না। তো আমি মনে করি যে মানুষ সব কিছুর জবাব দেবে কালকে ব্যালটের মাধ্যমে। কারণ আমরা যেসব তথ্য পেয়েছি সেখানে আপনার আনারস মার্কার একটি ভালো জোয়ার ভিতরে ভিতরে সৃষ্টি হয়েছে, সেটি মানুষ ব্যালটের মাধ্যমে দেবে। আরেকটি কথা আসলে বলতে চাই, আমি সব সময় দেখেছি আনারস মার্কায় ভোটে দাঁড়ালে সেটির জয় হয়ে যায়। আমার মনে হয় এই দিক থেকেও মুজিব ভাই ভাগ্যবান যে উনি একটি ভালো একটা সুস্বাদু প্রতীক পেয়েছেন। কারণ আমরা যদি পিতা মাতার প্রতি আমাদের দায়িত্বটি না দেখাই, তাহলে তো আমরা একেবারেই মির্জাফর অথবা আমরা একেবারেই মানে ভালো সন্তান নই। আমরা কি তাহলে ধরে নিচ্ছি যে নাজনীন সরোয়ার কাবেরী উপজেলা চেয়ারম্যানে মুজিবুর রহমানের পক্ষে? অবশ্যই আমি পক্ষে, কেন নয়? মুজিব ভাইকে তো মুজিব ভাই আমাদেরকে স্নেহ দিয়েছেন, মুজিব ভাই আমাদেরকে পাশের সিটটি রেখেছেন। মুজিব ভাই কখনো আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেননি, কারো বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে আমি দেখিনি। অন্ততপক্ষে আমাদের পরিবারের যে আমরা 3 ভাই বোন রাজনীতি করছি, 3 ভাই বোনের বিরুদ্ধেই ওনার কখনো ষড়যন্ত্র ছিল না। উনি সবসময় আমাদেরকে মানে অ্যাজ সিস্টার অর ব্রাদার সবাইকে ওভাবেই উনি দেখিয়েছেন এবং পুরো এই যে জেলার রাজনীতিটা উনি ধরে রেখেছেন। মুজিব ভাই মানেই আসলে একটা প্রাণচাঞ্চল্য, যে যাই বলুক। তো ওনার আসলে হাড়টা তত বড়, উনি দেখতে যত বড়। ওনার সব মানুষ তো সবসময় ব্যালেন্স হবে না, ওনার হয়তো হার্শ কিছু চরিত্র থাকতে পারে, উনি হয়তো সরলতার মাধ্যমে মানে খেপে যাচ্ছেন, উনি হয়তো মিসগাইডেড হচ্ছেন, কিন্তু ওনার লিডারশিপ বঙ্গবন্ধু কি হননি? বঙ্গবন্ধু কি খন্দকার এই যে মোশতাকের মাধ্যমে কি মিসগাইডেড ছিলেন না? এমন হতে পারেন, কিন্তু বঙ্গবন্ধু তো বঙ্গবন্ধু। তার মানে আমি মুজিব ভাইকে বঙ্গবন্ধুর সাথে তুলনা করছি না, কিন্তু আমাদের এই জেলার জন্য মুজিব ভাই নিরাপদ। এবং আরেকটি বিষয়, দলমত নির্বিশেষে মুজিব ভাই কিন্তু সবাইকে সিকিউর করেছেন। কই আমরা তো অন্যান্য কোনো দলের বিরুদ্ধে যে হাঙ্গামা দাঙ্গা দেখিনি, সবাইকে সমান্তরালভাবে উনি রেখেছে। চাইলে তো এই 15 বছর অনেক অত্যাচার উনি করতে পারতেন। তাই আমি দলমত নির্বিশেষে সবার নিরাপত্তা, আসলে মানুষের ঊর্ধ্বে তো আর দল হতে পারে না, মানুষই প্রধান। মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য মুজিব ভাইয়ের মতো একজন লিডারকে আপাতত রাখা দরকার এই কক্সবাজার জেলায় এবং সদর উপজেলায়। ধন্যবাদ। আমরা আসলে এতক্ষণ কথা বলছিলাম যে আওয়ামী লীগের নেত্রী এবং অসহায় নির্যাতিত মানুষের পক্ষে যিনি
শুনলেই চলে যান সেরকম একজন নেত্রীর সাথে আমরা কথা বললাম, দীর্ঘ সময় ধরে আলাপ করলাম। সেখানে তিনি নানা ধরনের আমাদের প্রশ্নের উত্তর দিয়েছেন, সাথে কিছু যুক্তিও তিনি তুলে ধরেছেন যে কেন মুজিবুর রহমানকে দরকার সেটিও বলেছেন। অন্যদিকে আবার বলেছেন যে যদি মানুষ চায় সেক্ষেত্রে নুরুল আফসারকে যদি ভোট দেয় তাহলে তিনি মানুষের ভোটে এবং সুষ্ঠু একটা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হবেন। এবং তিনিও চান যে আগামীকাল যেন কোনো অনিরাপদ পরিবেশ তৈরি না হয়, আগামীকাল যেন কোনো রক্তপাত না হয়, কোনো মায়ের বুক যেন কালি না হয়, কারো কোনো স্ত্রীর যেন স্বামী নিহত না হয়, সেই ধরনের একটি পরিবেশের মাধ্যমে যেন আগামীকালকে নির্বাচন সেটি শেষ হয়, সেটিই ছিল তার প্রত্যাশা। আমাদেরও একই প্রত্যাশা। তো এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।